দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম একটি জনপদ বজবজ। আর এই বজবজেই রয়েছে বহু ইতিহাস। সেই ইতিহাস সন্ধানে আমার ছোট্ট শহর বজবজ ফেসবুক পেজ। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে নিয়ে যাব বজবজের অন্যতম একটি দর্শনীয় স্থান বজবজ কালীবাড়িতে। এই বজবজ কালীবাড়ির রয়েছে একটি ইতিহাস, সেই ইতিহাস খোঁজ করব আমরা আপনাদের সঙ্গে। আজকে আমরা রয়েছি বজবজ কালীবাড়িতে। যেমনটা আপনাদের ভিডিও শুরুতে জানালাম, যে বজবজ কালীবাড়ির কিন্তু এক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে আমরা আজকে জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সাহিত্যিক এবং আঞ্চলিক গবেষক শ্রী সুভাষিস ঘোষ মহাশয়। সুভাষিস বাবুকে আরো একবার স্বাগত জানাই। সুভাষিস বাবু, আজকে আমরা বজবজ কালীবাড়িতে এসেছি। তো এই বজবজ কালীবাড়ির একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা যদি আপনি আমাদেরকে খুব সংক্ষেপে। হ্যাঁ, বজবজ কালীবাড়ির ইতিহাস হচ্ছে যে একটা সময় এই অঞ্চলটা ছিল জঙ্গলে ভরা একটা প্রায় জনমানবহীন একটি পরিত্যক্ত এলাকা। একমাত্র নদীর চরে এখানে ওই যে শ্মশানটা আমরা দেখছি, তখন ঠিক এইভাবে পরিকাঠামোযুক্ত শ্মশান ঘাট ছিল না ঠিকই, কিন্তু বজবজের হিন্দু সম্প্রদায়ের মানুষরা তাদের মৃতদেহ সৎকার করার জন্য এখানে আসতেন নদীর চরে। অন্য কোনো পরিকাঠামো না থাকা সত্ত্বেও গ্রাম থেকে তারা কাঠ নিয়ে এসে মৃতদেহ সৎকার করে আবার চলে যেতেন। এই যে চত্বরে আমরা এখন মন্দির চত্বরে বসে আছি, এটা সম্পূর্ণ হোগলা বন, বিভিন্ন রকম ঝোপঝাড়ে ভরা একটা এলাকা ছিল। 1886 সালে তখন কিন্তু বজবজে তৈলবন্দর তৈরি হয়ে গেছে, যে সময়টার কথা বলছি। বন্দরটা একটু আগে কলকাতা পোর্ট কমিশনারের আন্ডারে হচ্ছে বজবজ তৈলবন্দর ছিল। এই তৈলবন্দরে এক ভদ্রলোক চাকরি সূত্রে এখানে আসেন, তার নাম হচ্ছেন দয়াল ঘোষ। আচ্ছা, তিনি প্রথমে চাকরি সূত্রে এখানে আসেন এবং পাশের ওই যে বিষ্টুপাড়া, ওখানে একটা বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন। কয়েক বছর পর তিনি অবসর নিয়ে কালী সাধক শাক্ত সাধনা শুরু করলেন। তখন একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে বসে সাধনা করতেন। পরবর্তীকালে কয়েক মাস পরে এখানে যে হোগলা বনের মধ্যে একটি ওই গোলপাতার ছোট্ট পর্ণকুটির তৈরি করে মাটির মূর্তি, একটি মাটির কালী মূর্তি নিয়ে এসে তিনি সাধনা করতেন। এখন যে মূর্তিটা দেখছি তা না, আমি বলছি, হ্যাঁ, তখন ছিল মাটির কালী মূর্তি এবং একটা গোলপাতার ছোট্ট কুঁড়ে ঘর, যেটা হচ্ছে চারিদিকে হোগলা বনের মধ্যে নির্জনতা উনি যেহেতু খুঁজছিলেন যে সাধনা করার জন্য সারাদিন সাধনা করবেন, এই অবস্থায় উনি ওখানে সাধনা করতেন। কয়েক মাস পরে এবং ওনার ওই সাধনার সময় ওনার এই আশপাশের একজন মানুষ ছিলেন, চিত্রগঞ্জ এলাকার অধর দাস, নামটা তোমরা হয়তো শুনেও থাকবেন। অধর দাস মহাশয়, উনি ওনার সাধনা কার্যের জন্য একটু সাহায্য করতে আসতেন। তিনিও খুব কালী ভক্ত ছিলেন, মাঝে মধ্যে আসতেন, ওনার সাথে কাজকর্ম করতেন। এই অবস্থায় 1892 সালে উনি কিন্তু এই হোগলা পাতার কুড়ে ঘর করে মাটির মৃত্তিকা মৃন্ময়ী মূর্তি নিয়ে উনি সাধনা শুরু করেন। কয়েক মাস পরে হঠাৎ করে উনি এখন যেটা আমরা যে মন্দিরে যে বিগ্রহ দেখছি, এটি কিন্তু অত্যন্ত মূল্যবান এবং ভারতবর্ষে এই মূর্তির বিশেষত্ব আছে, সেটা আমি বলবো। কোষ্ঠী পাথরের একটি মূর্তি, যেটা হচ্ছে তখন তো ওই ফুটের হিসেবে হতো না, লোকে বলতে 1 হাত, অর্থাৎ ওই প্রায় 1.5 ফুটের কাছাকাছি একটি কোষ্ঠী পাথরের অসাধারণ মূল্যবান একটি মূর্তি, যে মূর্তিটাকে বলা হয়, শিল্পের ভাষায় বলা হয় মোনোলিথিক স্কাল্পচার, অর্থাৎ অখণ্ড শিলা, একটি পুরো অখণ্ড শিলাকে কেটে 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 অত্যন্ত দক্ষ শিল্পীর পক্ষে এটা করা সম্ভব। ওই মূর্তির সঙ্গে যে মুন্ডমালিকা আছে, সেটাও কিন্তু কোথাও জোড়া নেই, সবটাই অখণ্ড একটি শিলা কেটে তৈরি করা। এবং এই মূর্তির যেটা বিগ্রহের যেটা বিশেষত্ব, ছবিও নিশ্চয়ই নিয়েছো, এখানে কিন্তু কোনো শিবের ওপর নিচে কালীর নিচে
গোটা ভারতবর্ষে সর্বত্র যা মূর্তি পাওয়া যায়, শিব শায়িত আছেন, তার উপর কালী দাঁড়িয়ে আছেন। এখানে মূর্তিতে এই যে বিগ্রহ, সেখানে কিন্তু শিব নেই, শুধুমাত্র কালী রয়েছেন। এই একটা অসাধারণ সুন্দর একটি মূর্তি উনি হঠাৎ করে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করলেন। বেশ। মানুষজন, আশপাশে যখন মানুষজন ছিলেন, তাদের বললেন যে আপনি এই মূর্তি পেলেন কোথা থেকে? হ্যাঁ। উনি তখন বলেছিলেন, উনি যেটা বলেছিলেন মানুষকে, যে ওর গুরুদেব পূর্ণাত্মানন্দ, স্বামী পূর্ণাত্মানন্দ ওকে দিয়েছেন, সেই মূর্তি উনি এখানে প্রতিস্থাপন করতে চান। আচ্ছা। তখন করলেন কি, এখন ঠিক যেখানে মূর্তি বসে আছে, ঠিক ওই জায়গাতে একটি বটগাছ ছিল। আচ্ছা। বটগাছের সামনে উনি পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন। পঞ্চমুণ্ডির আসন মানে হচ্ছে, যারা ওই শক্তিপীঠে কোথাও যদি বসাতে হয় আর কি, হ্যাঁ। বিগ্রহ বসাতে হয়, পঞ্চমুণ্ডির আসন মানে মরার খুলি দিয়ে 5টা দিয়ে তার উপরে আসন তৈরি করতে, তার উপরে উনি প্রতিষ্ঠা করলেন। ওনার যে গুরুদেবের কথা বললেন, স্বামী পূর্ণাত্মানন্দ, তিনি এসে এইটা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন 1893 সালে। আচ্ছা। কিন্তু এইখানে একটি বড় বিস্ময় রয়েছে, ইতিহাসের একটা মিসিং লিঙ্ক রয়েছে, যেটা আমরা বলি, আমরা যারা ইতিহাস চর্চা করি, যে এইটা হচ্ছে এই বজবজ কালীবাড়ি মন্দিরের সব থেকে বড় গ্রে এরিয়া, ধূসর এলাকা। সেটা কি না, ওই দয়াল ঘোষ যিনি সাধনা করতেন, ওনাকে মানুষ তখন দয়াল ঠাকুর বলে ডাকতেন। মানে উনি, সব মানুষ বিশ্বাস করতেন উনি হচ্ছে সিদ্ধ পুরুষ, সাধনা করে। বলছে দয়াল ঠাকুরের পক্ষে এই রকম একটি মূর্তি হঠাৎ করে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু মানুষ তখন বিশ্বাস করলেন যে ওনার গুরুদেব দিয়েছেন, সেই কারণে মানুষ সেটা মেনে নিয়েছিলেন। পরবর্তীকালে আমি একটার পর একটা বলে যাই। এবারে উনি যে মন্দিরটা করেছিলেন, সেটা তো একেবারে গোলপাতার একটা কর্ণকুটির। বর্ষায় বৃষ্টি হয়, নদীর জল মানে বেশি বর্ষার সময় উঠছে আসে, ফলে ওই মন্দির তখন কোনোভাবে রাখা যাচ্ছে না। অধর দাসের যা কথা বলছিলাম, চিত্রগঞ্জ নিবাসী, ওনার ওই মন্দিরে প্রচুর অবদান আছে। তো তখন ওনার সঙ্গে সহযোগী ছিলেন অধর দাস, সামান্য কিছু বিত্তশালী মানুষ ছিলেন। ওনার আসলে তখন একটা যাত্রা দল ছিল, এই এলাকায় যাত্রা দল ছিল। সেই যাত্রা দল 24 পরগনা, হাওড়া, বিভিন্ন জায়গায় বায়না পেত, ফলে তার কিছু পয়সা কড়ি ছিল। আচ্ছা, সেই ভদ্রলোক কিছুদিন পর যখন দেখলেন যে ওই গোলপাতার মন্দির রাখা যাচ্ছে না, উনি একটি ছোট্ট পাকা ঘর করে দিলেন, 8 ফুট বাই 8 ফুটের একটা ঘর, ছোট্ট দালান, যেটা এখন যেখানে মন্দির আছে ঠিক ওই এলাকাতে ওই মন্দির একটা করে দিলেন, পাকা মন্দির। সেই পাকা মন্দিরে দয়াল ঠাকুর প্রথম দিকে নিজেই পুজো করতেন। আসলে তো উনি সাধক, উনি সারাদিন সাধনা করতেন, সময় সময় এসে পুজো করতেন। পরবর্তীকালে কিছুদিন পর, কয়েক বছর পর, একজন পাকাপাকি ভাবে পূজারী নিযুক্ত করা হলো। কারণ দয়াল ঠাকুর কিন্তু নিজে ব্রাহ্মণ ছিলেন না, তিনি অব্রাহ্মণ, মানে সাধক ছিলেন। উনি একজন ব্রাহ্মণ পূজারীকে নিযুক্ত করলেন, তার নাম হচ্ছে রামজি মহারাজ। ওখানে আমরা যে ওই যে 3টে স্তম্ভ দেখলাম, তার একটি হচ্ছে রামজি মহারাজ, মাঝখানে যিনি আছেন। রামজি মহারাজ আদতে বাঙালি নন, উনি হচ্ছে উত্তর ভারতের উত্তরপ্রদেশের সম্ভবত উজ্জয়িনী বা অযোধ্যার কোনো এক জায়গার বাসিন্দা। উনিও একটা সময় সেনাবাহিনীতে কাজ করতেন। পরবর্তীকালে সেনাবাহিনী থেকে রিটায়ার্ড করার পর উনি শক্তি সাধক হয়ে যান। কোনোভাবে কোনো এক সূত্রে খবর পেয়ে এখানে চলে আসেন, তারপর এখানে পূজারীর কাজ গ্রহণ করেন, পূজা করতে থাকেন। ওই যে মন্দির, ওই ছোট্ট পাকা মন্দির 1893 শেষের দিকে ওইটা তৈরি হয়। ওই মন্দির চলতেই থাকে, বজবজের আশপাশের মানুষজন আসেন, এই মন্দিরে পুজো দেন। ধীরে ধীরে ভক্ত সমাগম বৃদ্ধি পায়, কিন্তু ছোট্ট একটি মন্দিরে মানুষের স্থান সংকুলান হয় না। গ্রীষ্মকালে, শীতের সময় বড় অসুবিধা হয়। সেই সময় ওই অধর দাস এবং আরো কিছু উৎসাহী মানুষকে নিয়ে, তখন এই সমস্ত জমির মালিকানা ছিল বাওয়ালির মন্ডল পরিবার, জমিদারদের। আচ্ছা আচ্ছা। তখন অধর দাস আরো কয়েকজন উৎসাহী মানুষকে নিয়ে বাওয়ালির মন্ডল পরিবারের জমিদার বংশে তখন
ওনার ভদ্রলোকের নাম ছিল খুব সম্ভবত যুগলচরণ মণ্ডল, আর একজন ছিলেন কুমুদ রঞ্জন মণ্ডল। এই দুজনের কাছে গিয়ে আর্জি জানায় যে এখানে একটি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, বেশ কিছুদিন ধরে পূজা অর্চনা চলে, বহু মানুষ আসেন, আপনারা যদি একটু মানে জমি দেন তাহলে ভবিষ্যতে আমরা চাঁদা তুলে এখানে মন্দির প্রতিষ্ঠা করতে পারি। সেইটা শুনে ওরা 47 শতক জমি, মানে ওই বাওয়ালি জমিদার পরিবারের দেবত্র সম্পত্তি করে ওটা লিখে দিলেন। আচ্ছা, দেবত্র সম্পত্তি করে লিখে দেওয়ার পরেও তারপরে বড় মন্দির আর তৈরি করা যাচ্ছে না, কারণ তখন তো মানুষের হাতে পয়সা কড়ি এত ছিল না, আর এখানে মন্দির কমিটি বলতে সেরকম কিছু ছিল না, মূলত অধর দাস আর কিছু মানুষজন যারা এটা দায়িত্ব নিয়ে পরিচালনা করতেন। অনেক পরে 1936 সালে বজবজে আরেকজন ব্যবসায়ী পরিবার, তোমরা জানবে ভালো, ধর পরিবার, ওই যাদের বজবজ কুইন সিনেমা বা বজবজ কলেজে ওদের অবদান রয়েছে, আশুতোষ ধর মহাশয়ের স্ত্রী, উনি খরচ করে এখন যে মন্দিরটি আমরা দেখছি ওই মন্দির এবং এই উঁচু চারিদিকে দালান এইটি প্রতিষ্ঠা করে দেন, তৈরি করে দেন। আচ্ছা, এবং ঘটনা হলো তৈরির সময় পরিকল্পনা ছিল যে বিগ্রহকে সরিয়ে মন্দিরের একদিকে নিয়ে যাবে, অনেকটা ভিতরে স্পেস পাওয়া যাবে। পরবর্তীকালে মন্দির তৈরি হয়ে যাওয়ার পর, মানে মন্দির যখন তৈরি হচ্ছে বিগ্রহ যেখানে ছিল কিন্তু সেখানেই রাখা আছে, তার চারিদিকে তৈরি কনস্ট্রাকশন হওয়ার পর পণ্ডিতরা বিধান দিলেন যে পঞ্চমুণ্ডির আসন যেখানে প্রতিষ্ঠা করা হয় সেটা আর কখনোই কোনোভাবেই শিফট করা যায় না। তার ফলে বিগ্রহ যেখানে ছিল বিগ্রহ কিন্তু সেখানেই থাকলো। 1936 সালের পর থেকে ওই মন্দিরটুকুই হলো, এই নাট মন্দির যেটা আমরা দেখছি এটা কিন্তু আরো পরে হয়েছে, এটা ওই 1990-91 সালের দিকে হয়েছে। এইটা তৈরি হয়ে এই মন্দির তৈরি হলো, এবং তারও পরে 1982 সালে উৎসাহী মানুষজন বজবজে যারা আছেন তারা সবাই মিলে এই মন্দির, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী এটা রেজিস্ট্রেশন করানো হয়। তারপর একটা অচি পরিষদ ট্রাস্টি বোর্ড তৈরি হয়। তারপর আরো ধীরে ধীরে বিভিন্ন রকম মন্দিরের উন্নয়ন অনুষ্ঠান, আচার অনুষ্ঠান সবটা পরিচালিত হয়। এটা হলো মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু আমি যেটা বলছিলাম যে বিগ্রহের যে ইতিহাসের যে একটা গ্রে এরিয়া, তার কিন্তু একটা বড় ইতিহাস আছে। আচ্ছা, মানে যে বিগ্রহের কথাটা আপনি বললেন যে পাওয়া গেল, সেটা কিভাবে পাওয়া গেল সেইটাও যদি এইটা নিয়ে প্রথম দিকে সাধারণ মানুষ বিশ্বাস করেছিলেন যে বোধহয় দয়াল ঠাকুরের গুরুদেব ওই বিগ্রহ কোনোভাবে পেয়েছেন, ওকে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে গবেষকরা যারা আঞ্চলিক গবেষণা করেন তারা বহু গবেষণা করে খোঁজ খবর নিয়েছেন। বজবজে যেমন নকুর চন্দ্র মিত্র, পরবর্তীকালে গণেশবাবু অনেক পরে করেছেন, নকুর চন্দ্র মিত্র, হুগলি জেলা, হাওড়া জেলা বা কলকাতা জেলা যারা স্থানীয় ইতিহাস গবেষক, তারা গবেষণা করে দেখছেন যে এই যে মূর্তি, এই মূর্তিটি হচ্ছে সাধক কমলাকান্ত, যিনি একজন, তার বহু অজস্র শ্যামা সঙ্গীত আজকে দেখবো প্রতি পুজো মণ্ডপে বাজে আর কি, মানে ওই শাক্ত গীত পদাবলী গীত উনি রচনা করতেন, সাধক ছিলেন। উনি হচ্ছেন বর্ধমানের লোক, বর্ধমানের অম্বিকা কালনায় ওনার জন্ম। ওই কাছের এক মন্দিরে উনি সাধনা করে সিদ্ধি লাভও করেন। পরবর্তীকালে উনি যেহেতু কবি ছিলেন, মানে প্রচুর শাক্ত গীতি রচনা করেছেন এবং অসাধারণ সমস্ত গান। বর্ধমানের তখন যে মহারাজা ছিলেন, সম্ভবত ওনার নাম হচ্ছে তেজদৃপ্ত মহতাব, বা তেজপ্রতাপ মহতাব, এইরকম কিছু একটা হবে। তা সেই বর্ধমানের রাজা ওকে প্রথমে সভাকবি হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীকালে উনি সাধক মানুষ ছিলেন, পরবর্তীকালে বর্ধমানের রাজা কমলাকান্তের শিষ্যত্ব গ্রহণ করে ওনাকে গুরুদেবের আসনে বসান। গুরুদেবের যখন আসনে বসানো হলো, তখন গুরুদেবকে সাধনার জন্য উনি ওনারই রাজত্বের একটু নির্জন জায়গায়
জায়গাটির নাম হচ্ছে কোটালহাট, বর্ধমানের কোটালহাটে একটা বড় নির্জন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি মন্দির স্থাপন করে দেন, এবং মন্দির স্থাপন করে দেওয়ার পর একটি অসাধারণ বিগ্রহ তৈরি করে দেন। যে বিগ্রহ উনি পূজা করতেন কমলাকান্ত, পরবর্তীকালে এখানকার গবেষকরা দেখলেন যে ওই বিগ্রহই বজবজে এখানে চলে এসেছে। কিন্তু তার মাঝখানেও কয়েকটা আমাদের থেকে যাচ্ছে, সংশয়ের জায়গা, বিস্ময়ের জায়গা, গ্রে এরিয়া থেকে যাচ্ছে। যে এটা ঘটনা, কমলাকান্ত যখন ওই কোটালহাটের মন্দিরে পুজো করতেন, তারপর উনি মারা গেলেন হচ্ছে 1821 সালে। তার কিছুদিন পর ওই বিগ্রহ চুরি হয়ে যায় কোটালহাটের মন্দির থেকে, এটা ঘটনা। কিন্তু সেটা হচ্ছে 1821 অথবা 22। আমাদের এখানে এই মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু 1893, অর্থাৎ মাঝখানে 61-62টা বছর পেরিয়ে গেছে। তাহলে সেই 61-62 বছর ওই বিগ্রহ কোথায় ছিল? যদি ওখানে চুরি হয়ে যায়, চুরি হয়ে যাওয়ার পর পূর্ণাত্মানন্দ যে গুরুদেব দয়াল ঠাকুরের, তিনি বা বিগ্রহ পেলেন কোথা থেকে? এই গ্রে এরিয়াটা কিন্তু এখনো আজও পর্যন্ত এই বিশ্বাস সমস্যার সমাধান হয়নি, একটা দ্বন্দ্ব রয়ে গিয়েছে। মানে অনেক রকম মতামত এসেছে, সেটা পাওয়া যায়নি। এর মধ্যে একটা বড় ডেভেলপমেন্ট যেটা হলো, 1993 সালে এই বজবজ কালীবাড়ি মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটা বড় অনুষ্ঠান হয়, 1 সপ্তাহ ব্যাপী উদযাপন করা হয় 1993 সালে। তখন একটি স্মারক পুস্তিকাও প্রকাশ করা হয়। সেই স্মারক পুস্তিকার ব্যাপারে সব থেকে বেশি উদ্যোগ নিয়েছিলেন যিনি, তার নাম অশোক পাটোয়ারি। বজবজের একজন সাংবাদিক ছিলেন, আমাদের সাথে খুবই ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তখন আমরা যারা আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করছি, ছোট সংবাদপত্র কাজ করছি, উনি সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন। উনি সেই স্মারক পুস্তিকায় একটি লেখা লিখেছিলেন, তাতে করে এই যে ছিল আর কি সংশয় ছিল, সেই সংশয়ের অনেকটা সমাধান হলো। কিন্তু তাও পুরোপুরি ইতিহাসের প্রতিষ্ঠিত ইতিহাস বলতে গেলে যা হয়, তথ্য প্রমাণ প্রামাণ্য নথি শব্দটা দিতে পারেননি, কিন্তু অনেকটা সংশয়ের সমাধান হয়েছিল। সেইটা আমি এবারে বলবো, সেটা কি রকম। উনিও পেয়েছেন ওই, এটাকে বলা হয় ওরাল হিস্ট্রি। ওরাল হিস্ট্রি মানে ধরা যাক কোনো একটা ঘটনা কোনো এক সময় ঘটেছিল, সেই সময়কার জীবিত মানুষজন যারা ছিলেন তারা কেউ মুখে বললেন কাউকে, সেইটা আবার কারো থেকে অন্য কেউ একজন বললেন, সেই ঘটনা প্রবাহিত হতে 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 ওইটা একটা ঐতিহাসিক তথ্য হিসাবে ব্যবহার করা হয়। সবসময় 100% সত্য নাও হতে পারে, কিন্তু সত্যের কাছাকাছি যায়। সেটা উনি কি বললেন, অশোক পাটোয়ারি বললেন, উনি এই তথ্য পেয়েছিলেন কালীঘাট এলাকার আর একজন আঞ্চলিক ইতিহাস চর্চাবিদ ছিলেন, যিনি 24 পরগনা, হুগলি এবং কলকাতার বিভিন্ন আঞ্চলিক ইতিহাস নিয়ে চর্চা করেছিলেন। তিনি ওকে যেটা বলেছিলেন, 1892 সালের শেষের দিকে, মানে দয়াল ঠাকুর ওই মাটির কালী মূর্তি যখন নিয়ে এখানে সাধনা করছেন হুগলা বনের মধ্যে, তার কয়েক মাস পরে হঠাৎ করে একদিন এই নদীতে দেখা গেল যে একটা নৌকা ভিড়েছে। সেই নৌকা থেকে কয়েকজন 5-7 জন মানুষ এসে নদীর চরে বসে কথাবার্তা বলছে, কিছু জিনিসপত্র ভাগ বটোয়ারা করছেন। দয়াল ঠাকুর তখন সাধনা করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। উনি ধ্যান ভঙ্গ করে গিয়ে দেখলেন যে একদল ডাকাত ওখানে বসে ডাকাতি জিনিসপত্র নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করছেন। উনি কথা বললেন যে তোমরা কোথা থেকে আসছো, কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি বলার পর দয়াল ঠাকুর দেখলেন যে একটি অসাধারণ একটি কালী মূর্তি ওদের ওই বোচকার মধ্যে, লুণ্ঠিত দ্রব্যের মধ্যে রয়ে গেছে, অবহেলায় ওরা ফেলে রেখেছে। তো দয়াল ঠাকুর বলছেন যে তোমরা বাবার জিরা, তোমরা ওগুলো যা করছো করো, কিন্তু এই যে মাতৃমূর্তি, ইনি তো হচ্ছেন ব্রহ্মময়ী মা, তা এরকম অবহেলায় ফেলে রেখেছো, ওকে কি জল তুলসী তোমরা দিয়েছো? নয়তো তোমাদের ভারী অমঙ্গল হবে। ডাকাতের সর্দার তখন নাকি বললেন যে ঠাকুর, আমরা বুঝিনি, আমরা পাপ করে ফেলেছি, ওই জন্য বোধহয় গত কয়েকদিন ধরে আমাদের প্রচুর চলছে, বিপদ চলছে।
তা আমরা রেখে কি পুজো করব, তোমাকে এটা দিলাম, তুমি এই মূর্তি পুজো করো। তো তখন নাকি দয়াল ঠাকুর নিয়ে এসে জল তুলসী ব্যবস্থা করেন। তার কয়েকদিন পর ওই পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করেন এবং ওনার গুরুদেবকে নিয়ে এসে সেটা ওখানে ওই প্রতিষ্ঠা করেন। কিন্তু তা সত্ত্বেও পুরো ইতিহাসের ওই যে গ্রে এরিয়াটা কিন্তু আজও পর্যন্ত ক্লিয়ার হয়নি, এবং আমার ধারণা আগামী দিনে কোনোদিনই হবে না। এই কারণে যদি তাই হয়, ওই মূর্তি কমলাকান্তের মন্দির থেকে চুরি হয় 1821-এর, তাহলে 1893 এই মধ্যবর্তী এই সময়টা কোথায় ছিল? ওই ডাকাতরা ধরলাম যে হয়তো 2 দিন কি 5 দিন কি 1 সপ্তাহ আগে কোথাও থেকে চুরি করে নিয়ে এসে এখানে দিয়েছে। তাহলে তার মাঝখানে নিশ্চয়ই আরো 2 বার 3 বার 4 বার হাত বদল হয়েছে। কোথাও না কোথাও অন্য কোনো বাড়িতে ছিল, অথবা অন্য কোনো মন্দিরে ছিল, পূজিত হয়েছেন, অথবা হননি, কিছু একটা হয়েছে। সেইটার একটা যে রহস্য, সেই রহস্য আজও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি, এবং আমার ধারণা আর কোনোদিন এই রহস্যের উদ্ঘাটন সম্ভব হবে না। এই কারণেই, যেহেতু মাঝখানে এতগুলো বছর কেটে গেছে, ওই সময়ের কোনো মানুষ জীবিত নেন যে আমরা ওরাল হিস্ট্রি করতে পারবো। আর দ্বিতীয় যেটা হয় হিস্ট্রির বড় উপাদান হচ্ছে আর্কাইভাল এভিডেন্স। মানে ধরা যাক যদি কোনো থাকে, পুরাতাত্ত্বিক কোন রকম প্রমাণ থাকে, কোন দলিল দস্তাবেজ, লিখিত বই পত্র পত্রিকা থাকে, সেরকম এর আগে গবেষকরা অনেক চেষ্টা করেছেন, কিছু পাননি। নকুরবাবুও পাননি। শ্রদ্ধেয় গণেশ বাবু, যিনি কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন, গণেশ বাবু এটা নিয়ে গবেষণা করেছেন, কিন্তু ওই রহস্যের উদ্ঘাটন আজও পর্যন্ত হয়নি। যতটুকু আমাদের হিন্টস যেটা দিয়ে গেছেন অশোক পাটোয়ারি, সেটাও কতটা সত্য তিনি নিজেও খুব একটা নিশ্চিত ছিলেন না, কিন্তু ওইটুকুকে আমরা সত্য হিসেবে ধরে নিয়ে এগিয়ে যেতে পারি। তারও কয়েকটা কারণ আছে, আমি এটা বলবো আর কি। হ্যাঁ, সেটা হলো যে এই মূর্তি, যে সাধক কমলাকান্তের মূর্তি, তার পক্ষে কয়েকটা যুক্তি রয়েছে। এটা আবার বলছি, এটা হচ্ছে প্রমাণ মানে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করা যাবে না। কারণ কি, কমলাকান্ত যখন সাধক সাধনা করতেন, ওখানকার বর্ধমানের মানুষ সবাই জানেন, কমলাকান্ত নাকি বুকে মূর্তি নিয়ে, বিগ্রহকে বুকে, নিজের বুকের ওপর নিয়ে গান শোনাতেন, পুজো করতেন। এই বিগ্রহের নিচে কিন্তু কোনো শিব মূর্তি নেই। বিগ্রহের সাইজ হচ্ছে 1.5 ফুটেরও কম, মানে তখন বলতো মানুষ 1 হাতের মূর্তি, 1 হাতের মূর্তি। এবং ওই রামজি মহারাজ খুঁকি কালিমা বলতেন, সেই থেকেই নাম হয়ে গেছে খুকি কালিমা। এবং খুকি কালিমা বলতেন এই কারণে, সাইজটা খুব ছোট বলে খুকি কালিমা, তারপর বাঙালিরা সেটা খুকি কালিমা বলে। তো সেই কারণে বলছি যে এটা যে কমলাকান্তের পূজিত মূর্তি, সে বিষয়টা অনেকটা আমরা নিশ্চিত হলেও মাঝখানে এই যে 61-62 বছর এই মূর্তি কোথায় অবস্থান করছিলেন, সেই রহস্য আজও উন্মোচিত হয়নি, আগামী দিনে কোনোদিনই হতে পারে না। এটা হচ্ছে মূর্তির রহস্য। অসংখ্য ধন্যবাদ সুভাষিস বাবু আপনাকে। আমরা জানলাম ওনার কাছে আমাদের বজবজ কালীবাড়ির যে ইতিবৃত্ত, সেটা হলো যে এই মূর্তি রহস্যটা বললাম, মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা বললাম। পরবর্তীকালে যে নাট মন্দির আমরা দেখছি, এটা কিন্তু অনেক পরে, এটা ওই কচি পরিষদ হওয়ারও পরে, প্রায় বোধহয় 1990 সাল নাগাদ চড়িয়ালের তীর্থ প্রামাণিক, যিনি প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, ওনার পরিবারের পক্ষ থেকে এই নাট মন্দিরটা তৈরি করে দেওয়া হয়। পরবর্তীকালে বিভিন্ন মানুষ, ভক্তরা এই ছোট ছোট মন্দিরগুলো তৈরি করে দেয়। এখন পুরো এই অচি পরিষদ ট্রাস্টি বডি এটা পুরো পরিচালনা করে। খুব ভালো লাগলো আজকে সুভাষিস বাবুর কাছে এত সুন্দর একটা ইতিহাস আমরা সমৃদ্ধ হলাম। সুভাষিস বাবুর বইও আছে এই নিয়ে, চেনা জনপদ, যেটা একটুখানি বলুন একটা। চেনা জনপদ অজানা কথা, এই বইটি হচ্ছে বজবজের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক নিদর্শন যা রয়েছে সেইগুলো নিয়ে একটা সামগ্রিকভাবে একটা বই তৈরি করা হয়েছে, যে বইটি গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু নয়, ওই সময় যতগুলো প্রবন্ধের বই প্রকাশিত হয়েছিল, তার মধ্যে সেরা প্রবন্ধের বই হিসেবে প্রকাশক ওই যে বই টার্মিনাস, তারা পুরস্কৃতও করেছেন ওই বইকে। কলকাতা বাংলা একাডেমির সভা মঞ্চে সেটা পুরস্কৃত হয়।
বহু মানুষ পড়েছেন বজবজের, আরো যারা আগ্রহী মানুষজন আছেন তারা যদি পড়েন তাহলে অনেক বিষয় জানতে পারবেন, বজবজের ইতিহাসটা জানতে পারবেন। ধন্যবাদ।